ঠিক আছে, আমাদের গত লেসনে তো আমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম, স্পেশালি হচ্ছে HTML ট্যাগগুলো কিভাবে লিখবো সেটা। আর আজকের লেসনগুলোর সম্পর্কে আমি গতকালকে একটা পোস্ট দিয়ে জানাইছিলাম যে আমরা আজকে মূলত কী কী টপিকে কথা বলব। তো দেখেন, আমরা আসলে অ্যাজ ইউজুয়াল যেইভাবে HTML শেখায় আমরা কিন্তু সেই পথে যাই নাই। HTML শিখাইতে গেলে প্রথমে ধরেন হচ্ছে এই W3 স্কুলস যেভাবে শেখায়, কাইন্ড অফ অনেকে যারাই শেখায় আর কি, তারা এই পথেই আগায়, একটা একটা করে আগায়। তো একটা একটা করে কেমন, যেমন এলিমেন্টস কি, অ্যাট্রিবিউটস কি, হেডিংস কি, এইভাবে ধরে ধরে তারপরে আগায়। তো আমরা কিন্তু আসলে এত কিছুর মধ্যে যাই নাই। গতদিন আমি কয়েকটা টপিক দিয়েছিলাম, টপিকগুলো আশা করি আপনাদের সকলের মনে আছে। আমি যদি একটু খুঁজে বের করি, আমরা যেই সব টপিকগুলো নিয়ে কথা বলতে মানে আপনাদেরকে শিখতে বলছিলাম সেগুলো হচ্ছে HTML এর বেসিক, তারপর হচ্ছে HTML এর এলিমেন্টস, হেডিংস, প্যারাগ্রাফস, লিস্ট, তারপর হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস এবং হচ্ছে HTML ডিভ এলিমেন্ট। এগুলো কি আপনারা পড়তে পারছিলেন? এনিবডি? জি ভাই, একটু চেষ্টা করছি, দেখছি বেসিক গুলো। আচ্ছা, ব্লক লেভেল এলিমেন্টসটা ভাই একটু আজকে একটু বললে ভালো হতো। এইটা তো তেমন ক্লিয়ার করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্টস, ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। এইখানে ছিল ব্লক লেভেল এলিমেন্টস, আমরা একটু যাই এটাতে। ছিল, কিন্তু হচ্ছে মানে তেমন ক্লিয়ার হতে পারিনি আর কি। তো আচ্ছা, ব্লক লেভেল এলিমেন্টস একটু যাই। আচ্ছা, এইটা ছিল হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। আমি সর্বপ্রথম আগে এইটাই আলোচনা করি, বাকিগুলো তো বুঝা গেছে নাকি সবার? একটু সাউন্ড আমার দিয়েন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। আমাদের এখানে নতুন আরও 4 জন জয়েন করছে, যাক ভালো হলো, 10 জনের উপরে আছে। ঠিক আছে, শামিম ভাই, ব্লক লাস্ট লেভেল ক্লাসটাকে এলিমেন্টস। হ্যাঁ, না, ওই যে লাস্ট ক্লাসটাকে সংক্ষেপে ব্রিফ করা যাবে কিনা, যদি সম্ভব হয় আর কি, টাইমে যদি হয় আর কি। আচ্ছা, আমাদের যদিও ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি আচ্ছা, ওই বিষয়টা নিয়ে আবারও একটু আলোচনা করি। সেটা হচ্ছে, গতদিন আমি আসলে HTML কোড লেখার ক্ষেত্রে কিছু জিনিস আছে, আমি হচ্ছে ওই গত দিনেরটা একটু রিক্যাপ করে তারপরে আবার আসতেছি। হ্যাঁ, ওকে ব্লক ওকে। লেভেল এলিমেন্টস। ওকে, এইখানে HTML এর বেসিক জিনিসটা আমি কিন্তু শিখতে বলছিলাম সবাইকে। বেসিক জিনিসের মধ্যে, আচ্ছা আমি তার আগে একটা জিনিস বলি, আমাদের প্রজেক্টগুলো আমরা ডি ড্রাইভে এইখানে রিভার্স সেকেন্ড ক্লাস নামে একটা ফোল্ডারে লিখছিলাম গত দিন, তাই না? তো এইটা আমি আবার কি করছিলাম, আমার এডিটর যেটা ছিল VS কোড, এইটার মধ্যে আমরা এটাকে ম্যানেজ করতেছিলাম, মানে প্রজেক্টটাকে ম্যানেজ করতেছিলাম। তো প্রজেক্ট ম্যানেজ করার জন্য এখানে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার করলে তখন আমরা যেই ফোল্ডারটা আছে, মানে আমাদের যে তৈরিকৃত ফোল্ডারটা, সেটা আমরা ওপেন করতে পারবো। সেটা কোথায় আছে? এখানে রিভার্স। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমরা সেকেন্ড লেসন। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু বলে নেই, এর আগে ছিল হচ্ছে এই জায়গাটায়, মানে ডকুমেন্টসের ভিতরে, রিভার্সের ভিতরে ছিল, তাই না? এইখান থেকে কাজ করতেছিলাম। তো আমরা আসলে এইখান থেকে কাজটা করব না, আমরা এটা করব কোথা থেকে? আমাদের সার্ভার থেকে। সার্ভার কীভাবে ইনস্টল দেয়, কি করে না করে, এগুলো পরে শিখব। জাস্ট একটা সার্ভারে রেখে কাজ করব। সার্ভারটা আমরা কি করি সাধারণত, আমি সার্ভার ব্যবহার করি হচ্ছে লারাগন সার্ভার, উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার। এটা জাস্ট একটা ইনস্টল করে রান করে নিলেই হয়ে যায়। সো এটা নিয়ে অত টেনশন করার কিছু না, এটা আমরা পরে শিখব। তো এইটার রুট ফোল্ডারটা কোথায় থাকে, আমরা যদি এইখানে রুটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এইটা আমি রাখছি কোথায়, ডি ড্রাইভের ওল্ড উইন্ডোজ লারাগন www, এই ফোল্ডারটার ভিতরে মূলত আমি, মানে যে কোনো একটা ফোল্ডার তৈরি করলেই সেটা আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা আমি অ্যাক্সেস করতে পারি এইভাবে। এখানে যাই, এখানে গিয়ে http://localhost, তারপরে স্ল্যাশ দিয়ে ওই www ফোল্ডারের ভিতরে যেই ফোল্ডারটা থাকবে
সেই ফোল্ডারটাকে আমি লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে ওইটার নাম লিখলেই সার্ভার মানে সার্ভার থেকে এটাকে রান হয় আর কি। তো আমি দেখাচ্ছি। তো সার্ভার থেকে রান হয় বলতে সার্ভার রান অবস্থায় থাকতে হবে, এখানে স্টার্ট অল করে এটা এখন মানে অলরেডি স্টার্ট অবস্থায় আছে, যেই কারণে আমার এখানে আসছে স্টপ। যাই হোক, সার্ভার নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করতেছি না, শুধুমাত্র সার্ভারের ফোল্ডারটাকে যে রান করতেছি সেটা বলতেছি। আচ্ছা, সেটা আমি পাবো কোথায়? www ফোল্ডারের ভিতরে www ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি একটা ফোল্ডার গত ক্লাসে নিয়েছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড লেসন নামে। তা আমরা এটাকে সেকেন্ড লেসন না দিয়ে রিভার্স বানায় ফেলি। আচ্ছা, বানাইলাম। এইখানে আমাদের দুইটা ফাইল ছিল, দুইটা ফাইলই আমরা একদম রিমুভ করে দিচ্ছি, রাখতেছি না। আচ্ছা, এখন কি করব? এডিটরটা আমি ওপেন করতেছি, আবার ওই ফোল্ডারটাকে আমি এখানে ওপেন করব। ফাইলে গেলাম, ওপেন ফোল্ডার, www এর ভিতর থেকে আমি কি করব? রিভার্স, এইটাকে আমরা এখানে রিভার্স ফোল্ডারটা কই, এই হচ্ছে আমাদের রিভার্স ফোল্ডার। তাহলে আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার দিলাম। এখন এটা বলতেছে আগের যে প্রজেক্টটা ওপেন আছিল এটাকে আমি রাখতে চাই কিনা সেটার কথা বলতেছে। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস ইউ মেড লোকাল হোস্ট, মানে একটা ফাইল বানাইছি, এটা আমি চাই কিনা। আমি বলতেছি যে নো, ডোন্ট সেভ। তা আমার করলো কি, ওই যে ফোল্ডারটা আমি তৈরি করছি সেই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসলো, তাই না? তো এইখানে খুব বেশি মানে জানার তেমন কিছু নাই, শুধুমাত্র আমি এই চারটা আইকন নিয়ে কথা বলবো। এখানে চারটা আইকন আসে, খেয়াল করেন, এখানে চারটা আইকন আসতেছে। একটা হচ্ছে নিউ ফাইল, নিউ ফোল্ডার, তারপরে রিফ্রেশ, আর হচ্ছে কলাপস। তো এইখানে এই সেম কাজগুলো কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। নিউ ফাইল, তারপরে হচ্ছে ফোল্ডার তৈরি করার জন্য কোন জায়গায় অপশন আছে, আচ্ছা যাই হোক, এইখানে আমি জানি না, এখানে মনে হয় আছে, সরি, এখানেই থাকার কথা। যাই হোক, এটা আমি কখনোই ইউজই করি না, এখান থেকেই করি বলে অভ্যস্ততার মধ্যে চলে আসছে। তা আমরা কি করব, এই রিভার্সের ভিতরে সর্বপ্রথম যে ফাইলটা সেটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স। এটা আমি গত ক্লাসে বলেছিলাম। তাহলে আমি index.html নামে একটা ফাইল তৈরি করতেছি। তো index.html কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা এখন HTML ফাইল তৈরি করতেছি, যেই কারণে আমরা HTML লিখব আর HTML কোডই শিখতেছি। সো আমরা .html দিব, এটা HTML এর এক্সটেনশন। আচ্ছা, তাইলে আমি কি করলাম, এটা এন্টার দিলাম, আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, তাই না? এইবার আসি বেসিক যে কোডের কথা বলতেছিলাম। বেসিক কোড কোনটুকু? এইটুকুকে আমি কপি করি। এইটা আসলে যতগুলো ফাইল বানাবো, যেমন আমার একটা ওয়েব পেজে কী কী ফাইল থাকতে পারে, একটা হোম পেজ থাকতে পারে, হোমটাই মূলত ইন্ডেক্স, তারপরে একটা হচ্ছে অ্যাবাউট আস পেজ থাকতে পারে না এরকম? আচ্ছা, তারপরে থাকতে পারে হচ্ছে কন্ট্যাক্ট .html, মানে যে কয়টা পেজ থাকবে ওই কয়টাই হচ্ছে ফাইল হয় সাধারণত। HTML এ যদি HTML দিয়ে আমি ওয়েবসাইটটা বানাই সেই ক্ষেত্রে। তো আমরা দেখেন এখন আপাতত তিনটা ফাইল তৈরি করলাম, একটা হচ্ছে index.html, একটা কন্ট্যাক্ট, একটা অ্যাবাউট। তো আমরা index.html এ যাই, এখানে আমরা বেসিক কোডটাকে নিয়ে আসছি। বেসিক কোড এনে দেখেন এই অংশটুকু খুব বাদ দেন, এইটা হচ্ছে সবগুলো পেজে আমাদের আসলে বসাইতে হবে। শুধু তাই না, এখানে আরও একটা জিনিস আছে, HTML এর পরে বডির আগে এখানে আমাদের হেড বসাইতে হয়, ঠিক না? এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো এইটা আসলে মূলত হচ্ছে বেসিক কোড, মানে এটা প্রত্যেকটা পেজেই থাকা লাগবে। কথা ক্লিয়ার? সো এই জিনিসটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। ডক টাইপ HTML, ভাই স্ক্রিনটা পুরো বলেন। হ্যাঁ আবার বলেন। স্ক্রিন শেয়ারটা মনে হয় চলে গেছে, আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি অফ করে আবার অন আমি করতেছি। দেখতে পাচ্ছি। এখন আসছে। না, এখানে দেখতে পাচ্ছি ভাই, প্রবলেম নেই। আবার অফ করে অন করি। আচ্ছা, তো এই হচ্ছে HTML এর বেসিক কোড। তো আমরা আপাতত হচ্ছে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট নিয়ে কোনো কাজ করব না, আমরা ইন্ডেক্সেই কোড লিখব। এখন দেখেন এই পেজটাকে যদি ওই যে আমি বলছিলাম যে লোকাল হোস্ট লিখে যদি এখানে লিখি http
লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে রিভার্স। এই ফোল্ডারটা যদি আমরা রান করি ইনটু আওয়ার ব্রাউজার, দেখেন কি ওপেন হয়। চলেন একটু দেখি। একটা পেজ কিন্তু আলটিমেটলি ওপেন হয়েছে। দেখেন ইন্ডেক্স নামটা কিন্তু এখানে আসে নাই, আসছে, বাট আমরা যদি এখানে about.html দিতাম আসতো। ইভেন আমি যদি এখানে index.html দিতাম তাতেও ভুল ছিল না, সঠিকই ছিল। বাট ওই যে আমি বলছি যে আমাদের প্রজেক্টের প্রথম যে ফাইলটা হয় সেটাকে আমরা সার্ভারে রাখি, ওইটার নাম হয় হচ্ছে ইন্ডেক্স। মানে সার্ভারের মেকানিজমটা হচ্ছে এরকম যে যখন একটা ফোল্ডারকে ও অ্যাক্সেস করে, ও আলটিমেটলি হিট করে কাকে? index.htmlটাকে। আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। এটা নিয়ে আর বকবক করবো না, অনেকবার বলে ফেলছি। আচ্ছা, এখন ইন্ডেক্সের ভিতরে দেখেন এই বডির ভিতরে যা আমরা লিখব, এটা নিয়ে আমি আগে কথা বলছিলাম। বডির ভিতরে যেটা লিখব সেইটা আমাদের এই সাদা অংশের ভিতরে বসবে, এই সাদা অংশটুকুর ভিতরে বসবে। কথা ক্লিয়ার? আর এই হেড সেকশনের ভিতরে যতটুকু লিখব, এই হেড সেকশনের ভিতরে যা লিখব সেটা দুইটা পারপাসে ব্যবহার হয়। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যবহার হয়, আরেকটা হচ্ছে ব্রাউজারের জন্য ব্যবহার হয়। যেমন এইখানে কিন্তু কি আসছে? লোকাল হোস্ট রিভার্স স্ল্যাশ দিয়ে index.html, বাট এখানে যদি আমরা লিখতাম টাইটেল লিখে এটা যদি দিতাম যে এটা রিভার্স ব্রেন ড্রেন বিডি আইটি একাডেমি, কথা আমরা এটা লিখলাম, রাইট? সেভ দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন এই পেজটাকে রান করি, দেখেন কি আসছে? রিভার্স ব্রেন ড্রেন বিডি আইটি একাডেমি, তাই না? তো এইটা আমরা বুঝতে পারছি। এইবার আসি, গত ক্লাসে আমি আরও একটা জিনিস কথা বলছিলাম, ও বডির ভিতরেরটা দেখাই নেই। তো আমরা বডির ভিতরে ধরেন এখানে লিখলাম সম্রাট, তাইলে আমরা এখানে যাই, দেখেন এখানে সম্রাট চলে আসছে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে একদম ভেরি বেসিক জিনিস, এটা না বোঝার মতো তেমন কিছুই নাই। এবার আবার একটু আসি যে HTML লেখার ক্ষেত্রে আমরা মূলত দুই ধরনের কোড হয়। তো আমরা বলছিলাম দুই ধরনের কোড কেমন? একটা হচ্ছে এই গ্রেটার দেন স্মলার দেন, তারপরে হচ্ছে স্মলার দেন গ্রেটার দেন, এরপরে হচ্ছে স্মলার দেন গ্রেটার দেন, এন্ডিংয়েরটাই স্ল্যাশ হয় আর স্টার্টিংয়েরটাই কোনো স্ল্যাশ হয় না, এটাও আমরা বলছিলাম। তো এইখানে যেরকম আমরা লিখতেছিলাম টাইটেল, তাহলে এটার এন্ডিংয়ে এসে এখানে হবে টাইটেল। এটা একটা HTML পূর্ণাঙ্গ কোড হইল। তো প্রত্যেকটা কোডের ক্ষেত্রেই খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, পি লিখলাম, এটার ক্লোজিংয়েও ওরকম আছে, ভালো করে খেয়াল করেন। টাইটেলে যেরকম আছে এইখানে ওই স্মলার দেন গ্রেটার দেনের ভিতরে টাইটেল লিখছি, আর স্মলার দেন গ্রেটার দেনের ভিতরে হচ্ছে টাইটেল লিখছি, বাট এইবারের ক্ষেত্রে স্ল্যাশ দিছি। সো এইটা হচ্ছে রেগুলার HTML কোড, এখানে কোনো আলাদা কোনো মেকানিজম নাই। আচ্ছা, এরপরে আমরা প্রত্যেকবার যখন একটা কোড লেখা শেষ করতেছি, ধরেন আমি এখানে লিখলাম ডিভ, ওই মাঝখানে কার্সরটা আছে, আমি এখানে গিয়ে আমি আমার লেখাটাকে লিখব, মানে ইউজার ডিফাইন্ড ভ্যালুটা এটার ভিতরে দিব, কোডের উপরে বা নিচে না, এইখানেও না বা এইখানেও না। তার মানে এই না যে এটা প্রিন্ট হবে না। ওই যে আমি বলছিলাম যে HTML ইজ নট কেস সেন্সিটিভ। আমি যে এই HTML লেখার বাইরে এসে লিখলাম, তারপরে কিন্তু এটা কোনো কোনো ব্রাউজারে কাজ করবে, কোনো কোনো ব্রাউজারে হচ্ছে উল্টাপাল্টা ভ্যালুস দিবে। যাই হোক, এইটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। এইবার আশা যে টপিকটা বলছিল, এরপরে তো আপনারা আরও কোড দেখবেন, দেখতে দেখতে জানবেন আর কি ইনশাল্লাহ। তবে এইটার মানে এই HTML এর বাইরেও এক্সেপশন আছে কিছু, যেমন এটার এন্ডিংটা হয় এরকম, মানে ওখানে এটা যেরকম স্টার্ট করছি এন্ড করছি এরকম ছিল, বাট এটার ক্ষেত্রে কিন্তু তা হয় নাই। এটার স্টার্টিং হয়েছে এখানে, এন্ডিংটা এখানেই শেষ। তো ওই এক্সেপশনগুলো আমরা ধীরে ধীরে শিখবো, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি যে আশা যে টপিকটা বলতেছিল ওইটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, এটা কি ছিল? ব্লক অ্যান্ড
inline এখানে কি বলতেছে HTML block and inline elements every HTML element has a default display value depending on what type of element it is আচ্ছা তারপর হচ্ছে the two most common display values are block and inline এখানে ভালো করে খেয়াল করেন বলতেছে মাত্র দুইটা কমন ডিসপ্লে আছে যেটার একটা হচ্ছে ব্লক তৈরি করে আরেকটা হচ্ছে ইনলাইন কোড তৈরি করে যেমন পি ইজ এ ব্লক div is not a block div also a block কেন যখনই আমি একটা div বসাবো আমার HTML কোডের ভিতরে ও করবে কি লেফট টু রাইট পুরো জায়গাটাকে নিয়ে নেবে মানে আমার ব্রাউজারে যে এইখানে ফাঁকা জায়গাটা আছে এইখানে দেখেন আমরা সম্রাট লিখছি আরেকটা লিখলাম কি ধরেন এইখানে লিখলাম নাবিহা কথার কথা দুইটা লিখছি তো দুইটা কিন্তু আমি দুইটা লাইনে লিখছি বাট যখন এটা প্রিন্ট হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে এই দুইটা পাশাপাশি বসতেছে am I right জি ভাই এইবার আসি এইটাকে যদি আমি এখন একটা div দেই এখানে আমি একটা div দিলাম সম্রাটটাকে এইভাবে লিখলাম এখানে আমি একটা div দিলাম আমরা করলাম কি এখানে নাবিহা লিখলাম এবার আমরা সিঙ্গেল লাইনে লিখে দিলাম সিঙ্গেল লাইনে কিন্তু লিখে দিছি বাট দেখেন এটার প্রিন্ট কি হয় দুইটা ডিফারেন্ট লাইন হয়ে গেছে তার মানে কি ইট হ্যাজ বিন ক্রিয়েটেড এ ব্লক তাই না যেটা লেফট থেকে ব্রাউজারের লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটাকে নিয়ে নিছে এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্টস আশা ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার ওকে এবার আসি পির ক্ষেত্রেও ঠিক সেম তাহলে এইখানে ওরা যে কথাটা বলছে এই কথাটার সত্যতা আমরা পাইলাম যে দ্য টু মোস্ট কমন ডিসপ্লে এছাড়াও আছে মানে এটা বলতেছে টু মোস্ট ইউজড আর কি সবচেয়ে বেশি ব্যবহৃত মানে HTML ডকুমেন্টসে দেখবা খালি ডিপি এর বাইরে তেমন কোনো কাজই নাই সারাক্ষণ খালি ডিভ আর পি লিখে যেতে হয় ঠিক আছে যেমন আমরা এই লাইনটা লিখছি একটা ডিভ অ্যাসাইন করব এই লাইনটা লিখছি হয় একটা পি অ্যাসাইন করব এই লাইনটা লিখছি একটা পি অ্যাসাইন করব আর ইউ গেটিং দ্য পয়েন্ট ওকে তাহলে ব্লক সম্পর্কে আমার মনে হয় ধারণাটা ক্লিয়ার রাইট এইবার আসি আমি বলতেছিলাম তখন যে গতানুগতিক যে সিস্টেমে লোকজন হচ্ছে HTML CSS শেখায় আমি কিন্তু ওগুলোর মধ্যে যাই নাই আমি হচ্ছে একদম বেসিক যে জিনিসটা ওই জায়গাটাকে স্ট্রং করার চেষ্টা করতেছি যেই জন্য একই কথা আমি রিপিট করতেছি এটা হইলে হবে কি পরবর্তীতে যেই কোডই মানে দেখবেন বা পড়বেন দেখবেন যে এই জিনিসটা আপনার কাছে একদম ইজি লাগতেছে যেমন আমরা ULLI তারপর হচ্ছে ইমেজ হেড ট্যাগস বা অন্য কোনো লেআউটস তৈরি করা যে কোনো কিছুর ক্ষেত্রে তখন হবে কি ওই ব্যাপারটা সহজ হবে না ওকে ঠিক আছে এখানে একটা HTML শুরু হয়েছে এখানে শেষ হয়েছে মাঝখানে এই ভ্যালুটা বসাইছে আচ্ছা ঠিক আছে এইটাকে তাইলে কেন এরকম আমি কিন্তু পুরো জিনিসটা এখানে A to Z সব আলোচনা করব না দ্যাট ইজ নট মাই হচ্ছে কনসার্ন ওগুলো নিজেদের শিখে নিতে হবে কাজ করতে করতে শিখে নিতে হবে আমি ওই মানে স্ট্রাকচারটাই শুধু জানানোর চেষ্টা করতেছি সবার ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা এবার আসি যে আমরা আজকে যেই টপিকসগুলো নিয়ে কথা বলবো চিন্তা করছিলাম সেগুলো কি কি মূলত হচ্ছে HTML এ মানুষ যেই ধরনের মিস্টেক্সগুলো করে আই উইল টক অ্যাবাউট দিজ মিস্টেক্স অথবা হচ্ছে যে কনসার্নগুলো থাকা উচিত এক HTML কোড লেখার ক্ষেত্রে আমি শুধুমাত্র সেই জিনিসগুলো নিয়ে কথা বলি যেমন আমরা যেই ধরনের ভুলগুলো করি একদম শুরুর দিকে যারা কোড লেখে তারা করে কি দেখা গেল নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করে তো ওইটা তো ইন্টেলিজেন্স এডিটর না মানে যেমন ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড যেটাকে বলি এইটা যেরকম ইন্টেলিজেন্স আছে ওর আমরা যখনই একটা ডিভ লিখি এইটার ক্লোজিং করার সাথে সাথে ও আমাকে এন্ডিংটা দিয়ে দিচ্ছে অন্য এডিটরগুলো কিন্তু এই সুবিধাটা দেয় না সো ফলশ্রুতিতে হয় কি
অনেকে কোড লেখার সময় শুধু ডিভ লিখছে, স্টার্টিং করছে ঠিকই, বাট এন্ডিংটা সে করে না। এখানে সে ভ্যালু বসায় সে কোড লিখছে, আবার এখানে আসছে পি। সে মনে করছিল যে আমি পরে এটা ক্লোজ করে দিব, বাট আনফর্চুনেটলি সে সেটা মানে করে নাই। তো এটাই এখানে আমি বলতেছি যে অলওয়েজ ক্লোজ দ্য ট্যাগস। যেই কারণে আমি গতদিন বলছি কি, যে যখনই আমি একটা HTML ট্যাগ লিখব তখনই আমি তার ক্লোজিংটাকে এনশিওর করব এবং মিডল অফ দ্য ট্যাগস আসবো, আসার পরে আমার ভ্যালুটা আমি বসাবো। বলছিলাম আমি গত ক্লাসে। হ্যাঁ, ওকে, তাহলে এইটাই আমি বলছি যে অলওয়েজ ক্লোজ ট্যাগস, এভরি HTML ট্যাগ অ্যাকসেপ্ট সেলফ ক্লোজিং। ওই যে আমি বলতেছিলাম এক্সেপশন লাইক বিআর, ইমেজ, ওগুলো ছাড়া বাকি যা আছে সবগুলো স্টার্ট করব, এন্ড করব, তারপরে মিডলে এসে আমার ইউজার ডিফাইন্ড ভ্যালুটা দিতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এইবার আসি, বলতেছি যে ইউজ প্রপার নেস্টিং। ঠিক আছে, নেস্ট মানে কি, একটার পেটের ভিতরে আরেকটা। ঠিক আছে, একটার পেটের ভিতরে আরেকটা। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আমি যদি ডিভ এইখানে শুধুমাত্র এইটুকু অংশ, বাকিটুকু ভুলে যান, এগুলো নাই, ধরে নেন যে এগুলো নাই, শুধুমাত্র আমরা এইটুকুর মধ্যে যাচ্ছি। দেখেন, এই ডিভের ভিতরে যদি আমি বডি দিতাম, ইটস এ প্রহিবিটেড থিংস, দিস ইজ নট রাইট। ব্যাপারটা বুঝছেন? এটা কিন্তু সঠিক হইল না। আবার খেয়াল করেন, ডিভটা আমি বডির ভিতরে দিলাম। এবার আমরা কি করব, ধরেন লিখছি ইমেজ, ইমেজের একটা ক্লোজিং মানে সেলফ ক্লোজিং ট্যাগ এটা। তারপরে ধরেন আমি একটা লিখছি বিআর, একটা লিখছি ইউএল। দেখেন, এরপরে ইউএলের আন্ডারে এলআই হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম করি, এটা কিন্তু তখন রাইট হইল না। হ্যাঁ, এটা আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রাইট, সেটা আমরা পরে আলোচনা করব। এটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না, এটা কোনো কোনো ক্ষেত্রে রাইট। আচ্ছা, তো এইটা যখন এলআই এর ভিতরে ইউএল দিব, তার মানে কি এটা প্রহিবিটেড থিংস, এটা ঠিক না। এটাই আমি বলতেছি যে ইউজ প্রপার নেস্টিং। তারপরে পি এর ভিতরে এসে ডিভ, যেমন পি এর ভিতরে ডিভ, এটা আসলে সঠিক না। প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফই, আবার তার ভিতরে ডিভ কেন? ঠিক আছে ম্যাম, এইটা কিন্তু প্রহিবিটেড, এটা ঠিক না। বাট ডিভের ভিতরে কিন্তু আবার পি অ্যালাউড। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই জিনিসগুলো, মানে এটা তো আসলে এইভাবে মুখস্থ করা যাবে না। যখন প্র্যাকটিসে যাবেন, হ্যাঁ, প্র্যাকটিসে যখন যাবেন তখন আপনি এটা ব্রাউজারে রান করাবেন, এটা ব্রাউজারে রান করাবেন। বিশেষ করে ফায়ারফক্স ব্রাউজারে যখন এই ফাইলটা রান হবে। আচ্ছা, এটা আমি ক্লোজ করি, এখানে আসি। যদি আমি একটা প্রহিবিটেড কোড লিখি, দেখেন কি ঘটনাটা ঘটে। দেখেন, এটা কিন্তু একটা প্রহিবিটেড কোড লিখলাম না, পি এর ভিতরে ডিভ। আমি বলতেছি তো যে এটা প্রহিবিটেড, এটা উচিত না। ওকে, তাহলে আমরা এটা ব্রাউজারে রান করাই, এখানে রান করালাম। এটা কোনো কোনো ব্রাউজারে সঠিক দেখাবে, ওই যে বলছি এটা কেস সেন্সিটিভ না। কোনো কোনো ব্রাউজারে এটা সঠিক দেখাবে, কোনো কোনো ব্রাউজারে এটাকে লাল দেখাবে, এইটা এখানে লাল দেখাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি করি, এই পুরো জিনিসটাকে কপি করি, HTML ভ্যালিডেটরে যাই, অনলাইন HTML ভ্যালিডেটর, আমরা সার্চ করতেছি। দেখেন, এগুলো কিন্তু আমি মুখস্থ রাখি নাই, জাস্ট হচ্ছে আইডিয়াটাকে মাথায় রাখছি। আচ্ছা, ফ্রি অনলাইন HTML ভ্যালিডেটর অথবা W3 মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস, এগুলোর মধ্যে যাই, আমার কোডটাকে পেস্ট করি, ভ্যালিডেট HTML দিই। দেখেন, এখানে বলতেছে, এই যে দেখছেন, ও কিন্তু ফাউন্ড টু ইস্যুস। কি বলতেছে? দ্য ক্যারেক্টার এনকোডিং ওয়াজ নট ডিক্লেয়ার্ড। আচ্ছা, এইটা একটা ডিফারেন্ট কেস, এটা নিয়ে আমি এখানেই আছে, আজকের টপিকে আছে, এটা আমি বলবো। ঠিক আছে, আজকের টপিকে এটা আছে, এটা আমি একটু পরে বলি। আচ্ছা,
এখানে আমরা যাই যে বলতেছে নো পি এলিমেন্ট ইন স্কোপ বাট এ পি এন্ড ট্যাগ সিন, মানে পি শুরু হয়েছে, সরি শেষ দেখাচ্ছে কিন্তু শুরু নাই। কারণ কি? কারণ হচ্ছে ও মাঝখানে ডিভ পাইছে, যেই কারণে এখানে শুরু থাকা সত্ত্বেও বলতেছে ভাই তুই লেখস নাই, এইটা বলছে। কথাটা ক্লিয়ার? বাট এই সেম জিনিসটাই যদি আমরা ভিতরে লিখতাম, এখানে লিখতাম, তাহলে দেখেন কি করতো, এটা ভ্যালিডেট HTML দিলাম, ও এটাকে আমার ভুল ধরতো না, ও তখন ওই যে ক্যারেক্টার এনকোডিংয়ের যে ইস্যুটা ওইটা ধরছে, বাকিটা কিন্তু ধরে নাই। ধরছে? ধরে নাই। আচ্ছা, এই হইল ব্যাপার। এই জন্য আমি বলছি যে প্রপার নেস্টিংটা দরকার কোডের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাভয়েড ডিপ্রিকেটেড ট্যাগস, যেগুলো পূর্বে HTML ছিল বাট নতুন ভার্সনে এটাকে বাদ দিয়ে দিছে, এই ধরনের ডিপ্রিকেটেড ট্যাগস ব্যবহার করা যাবে না। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, সেন্টার, ফন্ট, বি। যদিও W3 স্কুল যদি আপনারা ফলো করেন, অন্য কোনো কিছু ফলো না করে, এআই কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সঠিক জিনিস দিবে না। কেননা এআই সাধারণত 3 বছর আগের ডেটা নিয়ে কাজ করে। 3 বছর আগে অনলাইনে যে তথ্য ছিল সেটার উপরে ভিত্তি করে কাজ করে এআই। মানে যেমন ChatGPT, জেমিনি বা অন্য যাই আছে না কেন, সেই ক্ষেত্রে W3 স্কুলস আপনারা যদি ফলো করেন, অ্যাটলিস্ট ফর এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইউ উইল গেট দ্য প্রপার ইনফরমেশন এবং প্রপার ট্যাগস, এবং হচ্ছে লেটেস্ট ট্যাগসগুলো আপনারা এখানে পাবেন। সো এইটা জাস্ট একটু মাথায় রাখেন যে যেগুলো ডিপ্রিকেটেড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ওগুলো আর আমরা ব্যবহার করব না। আচ্ছা, এরপরে আসি ইউজ ডক টাইপ ডিক্লারেশন। ডক টাইপ ডিক্লারেশন কিন্তু ওই যে আমি বেসিক কোডের মধ্যে বলছি, যে দেখেন ডক টাইপ ডিক্লারেশন দেখছেন, এটা ডক টাইপ ডিক্লারেশন। মানে বিষয়টা হচ্ছে যে এই বেসিকটা হচ্ছে মূলত এইটুকু, নিচেরটুকু যেটুকু আমি কাট করলাম, আর এটা হচ্ছে কি টাইপের ডকুমেন্ট সেটা বলছি। এটা ডক টাইপ হচ্ছে HTML, এই নাও আমার বেসিক কোড। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার আসি যে ইনক্লুড HTML হেড, বডি, এলিমেন্টস, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি, যেটা বেসিক কোড। এরপরে আসি ইউজ অল্ট অ্যাট্রিবিউটস ইন ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আমরা যেহেতু দেখাই নাই, এখনই যাচ্ছি না, আগে আমরা ইমেজের ট্যাগ বুঝাবো, তারপরে হচ্ছে এটার মধ্যে আবার ফেরত আসবো। ওকে, এরপরে হচ্ছে ওই যে একটু আগে ক্যারেক্টার এনকোডিংয়ের একটা ইস্যু বলতেছিল, তাই না? ভ্যালিডেটের সময় এখানে বলছিল আমাকে। ওকে, এই জিনিসটা কি? আমরা যখন একটা HTML পেজ ওপেন করি, এখানে আমরা অ্যারাবিক টেক্সট লিখতে পারি, এখানে আমরা বাংলা লিখতে পারি, এখানে ইংরেজি লিখতে পারি, ফ্রেঞ্চ লিখতে পারি, তারপরে হচ্ছে দেবনাগিরি লিখতে পারি, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, রাইট? আমার পেজে আমি আমার কান্ট্রিকে বেস করে কোড লিখতে পারি। তো এইটার জন্য যেমন আমরা যখন বাংলা ইংলিশ বোথ লিখি, এটাকে আমরা কি বলি? ইউনিকোড, তাই না? ইউনিকোড ফন্ট, বা হচ্ছে আমাদের দেশে কিন্তু 2 ধরনের ফন্ট, বাংলা ফন্ট চালু আছে, একটা হচ্ছে বিজয় ফন্ট আর একটা হচ্ছে ইউনিকোড ফন্ট। আমরা তো সাধারণত এখন কিসে লিখি, মানে অনলাইনে যতগুলা লেখালেখি করি এগুলো সবই ইউনিকোডে করি। আমরা কিন্তু এখন বিজয়ে কাজ করি না, যদিও টিল নাও অফিসিয়াল কাজে আপনার হচ্ছে বিজয় ব্যবহার হয়, যদিও আওয়ামী লীগ সরকার গেছে গা, বিজয় গেছে গা, মনে করেন ওটা আর নাই। তো এই অব্র দিয়েই লিখি, বা আমরা হচ্ছে ফোনে রিদমিক লিখি, তাই না? বা মুনির কিবোর্ড নামাই, যদিও মুনির কিবোর্ডটাই অনেক বড় হওয়ার কথা ছিল, ইনস্টিড অফ অল দিস কিবোর্ডস যেগুলো আমরা ব্যবহার করি এখন বর্তমানে। মুনির কিবোর্ডটাই আসলে সবচেয়ে বেশি চলতো বাংলাদেশে। যারা আমার বয়সী আছেন বা ওই একটু 90s-এর লোকজন, তারা কিন্তু মুনির কিবোর্ড সম্পর্কে জানা থাকার কথা। বিশেষ করে টাইপরাইটারে মুনির কিবোর্ড খুব ব্যবহার হইতো, মনে আছে কিনা আপনাদের? যাই হোক, তো এগুলো নিয়ে, ওগুলো ডিফারেন্ট ডিসকাশন, এগুলো নিয়ে পরে আলোচনা করবো নি কখনো। তো এইখানে আমরা যাই যে ইউজ, কোথায় ছিলাম? এই জায়গায় বলতেছে যে প্রপারলি ডিফাইন্ড ডকুমেন্ট এনকোডিং। তার মানে আমরা যদি ইংরেজি এবং ইউনিকোড লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হেড ট্যাগের ভিতরে বলতেছে
মেটা কার সেট মানে ক্যারেক্টার সেট ইউনিকোড মানে এটা হচ্ছে UTF-8 এটাকে আমার ডিক্লারেশন দিতে হবে অন টু দ্য পেজ, কারণ হচ্ছে আমি বাংলাও লিখতে চাই, আমি ইংরেজিও লিখতে চাই। তা না হলে এটাকে বলবে কি যে তুমি এই যে এরকম আমার ভুল ধরবে যে তোমার কোড ভ্যালিডেট হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে জাস্ট কপি করি, বলতেছে ট্যাগ ইন দ্য হেড সেকশন টু এনশিওর দ্য কারেক্ট ক্যারেক্টার এনকোডিং। চলেন আমরা এখানে তাহলে কোথায় বসাবো, হেড ট্যাগের ভিতরে জাস্ট এটা বসাই, দ্যাটস ইট। এটাও কাইন্ড অফ বেসিক HTML, ঠিক আছে? এইটা অনেকগুলো কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য এই ক্যারেক্টার সেটটা দরকার। দেখেন যখন গুগল আপনার পেজটাকে ইন্ডেক্স করে অন টু হিজ সার্ভার, তখন করে কি ও আইসেসেরে প্রথমেই দেখে যে হেড ট্যাগের ভিতরে কি কি জিনিস আছে। এখানে ক্যারেক্টার এনকোডিং আছে UTF-8, তার মানে বুঝে নিচ্ছে যে এটা বাংলাও হইতে পারে ইংরেজিও হইতে পারে। এইবার সে ভিতরে ঢুকবে, ঢোকার পরে মানে ও গুগল যখন রোবটটা পাঠাবে তখন ও চেক করবে যে ক্যারেক্টার এনকোডিংটা কী আছে। ও আচ্ছা, UTF-8 থাকা মানে হচ্ছে সে ইংরেজিও লিখতে পারে, বাংলাও লিখতে পারে, আরবিও লিখতে পারে, হিন্দিও লিখতে পারে। সো এগুলো অ্যালাউড হয়ে গেল। ইভেন চাইনিজ, UTF-8 কিন্তু চাইনিজও লেখা হয়। তো ও করলো কি, বুঝে নিল যে এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, তখন ও ডিসাইড করে ফেললো যে কী ধরনের কন্টেন্ট এখানে আছে। তো এবার ও গেল ভিতরে, যাওয়ার পরে যদি দেখে যে ইংলিশ, তাহলে ও করবে কি এটাকে ইংলিশের যে প্যাটার্নে মানে ও ডেটাবেজে যেভাবে স্টোর করে ইংলিশের ঘরে ও এই জিনিসগুলো নিয়ে ফেলতে থাকবে, মানে জমা করবে আপনার ওয়েব পেজের ডেটা ও ওর সার্ভারে জমা করবে, যেখান থেকে আমরা আবার গুগলে সার্চ দিলে ডেটা পাই। মানে আপনার ওয়েবসাইটের ডাটা নিয়ে তো ও ধনী, তাই না? তো এইগুলো আবার অর্গানাইজ ওয়েতে দেখানোর জন্য ও এই কার সেটটাকে ব্যবহার করে। তাহলে এটাও কাইন্ড অফ মুখস্থ করার মতো বিষয়। এবার আসি এনশিওর ইউনিক আইডিস। আচ্ছা, এটার সম্পর্কে আমরা এখন আলোচনা করি নাই, আজকে এগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তারপর হচ্ছে ইউজ কোটেশন মার্কস ফর অ্যাট্রিবিউট ভ্যালুস। মানে কোটেশন মার্ক কোনটা, এই যে এইটা দেখছেন? আচ্ছা, তারপরে অ্যাট্রিবিউট ভ্যালুস, এই জিনিসটাই তো আপনারা জানেন না এখনো, জানেন না, তো আমরা আজকে এটাও শিখব। তারপরে আছে হচ্ছে অ্যাভয়েড ইনলাইন স্টাইলস অ্যান্ড স্ক্রিপ্টস। ইনলাইন কী বিষয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকেই, বাট লেটার অন। তারপরে হচ্ছে কারেক্টলি ইউজ সিমান্টিক HTML ট্যাগস। সিমান্টিক HTML ট্যাগস কি? এগুলো হচ্ছে নতুন যে HTML ভার্সন আসছে, HTML5 যেটাকে আমরা বলি, সেইখানে ওরা করছে কি নতুন কিছু ট্যাগকে ইন্ট্রোডিউস করছে, যেমন হেডার সেকশন, ফুটার সেকশন, আর্টিকেল সেকশন, এরকম। তারপরে মেইন, নানান কিছু আছে, নতুন কিছু ট্যাগ আমাদের সামনে নিয়ে আসছে। তো এটাই বলতেছে যে নতুন সিমান্টিক ট্যাগ যেগুলো হয়েছে, মানে সেকশন ভিত্তিক নেম দিয়ে যেগুলো করা হয়, এগুলো তোমরা যেন সঠিকভাবে ব্যবহার করো। এইটা জাস্ট কশনস দিয়ে দিছে। ওকে, ঠিক আছে। এবার আমরা আজকে দুইটা মানে ট্যাগের মধ্যে নতুন দুইটা জিনিস অ্যাড করা শিখবো, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। ওকে, চলেন আমরা এটা একটু শিখি। দেখেন প্রত্যেকটা এলিমেন্টসে, মানে দেখেন এগুলোকে আমরা ট্যাগ বলতেছি, এলিমেন্টস বলতেছি, তাই বলতেছি না, এক এক সময় এক এক নামে ডাকতেছি। দেখেন এই ডিভটাই একটা এলিমেন্টস। এটা যখন ডম মানে হচ্ছে ব্রাউজারের ভাষা, তো ডম হিসাবে যখন বলতেছি তখন ডম এলিমেন্টস বলতেছি বা এলিমেন্টস বলতেছি, অথবা আমরা এটাকে কি বলতেছি, ট্যাগস বলতেছি, তাই না? ট্যাগ তখনই এটা যখন পুরা জিনিসটা এই ডিভ আর এই ডিভ বোথ মিলায় একটা ট্যাগ, বা ডিভ এবং ডিভ মানে স্টার্টিং এবং এন্ড মিলায় হচ্ছে এলিমেন্টস। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি, প্রত্যেকটা এলিমেন্টসে আমরা মাল্টিপল অ্যাট্রিবিউটস নিতে পারি, মানে এটার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে HTML এর ভাষায় বলা হচ্ছে মানে অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস কীভাবে নেয়? ওই ট্যাগের পরে একটা স্পেস হবে। এইবার যেমন আমরা নিতে পারি ক্লাস ইজ অ্যান অ্যাট্রিবিউটস। আচ্ছা,
তাহলে আমরা এখানে ক্লাস দিলাম, আবার স্পেস দিয়ে আমরা লিখতে পারি কি আইডি কোলন দিলাম, ডাবল কোট দিলাম। দেখেন এখানে কিন্তু বলছিল যে কোটেশন মার্কস ফর অ্যাট্রিবিউট ভ্যালুস, এটা যেন আমরা একদম সঠিকভাবে বসাই। যেমন এখানে ইনপুটের টাইপ ব্যবহার করছে অ্যাট্রিবিউটস, নেম ব্যবহার করছে অ্যাট্রিবিউটস। আপনারা কি বুঝতেছেন ব্যাপারগুলো নাকি আউলে যেতেছে সব? না না বুঝতেছি ভাই। ওকে, তারপরে ইমেজের ক্ষেত্রে সোর্স ব্যবহার করছে, ইটস অ্যান অ্যাট্রিবিউটস। তারপরে অল্ড ব্যবহার করছে, ঠিক আছে, এটা অ্যাট্রিবিউটস। তো এইখানে দেখেন অ্যাট্রিবিউটস নামে একটা সেকশনই আছে আলাদা, এই যে HTML অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস কী জিনিস দেখেন এখানে বর্ণনা দিছে, HTML attributes provide additional information about HTML elements। ওই যে আমি বলতেছিলাম যে একটা এলিমেন্টসের এডিশনাল কিছু ইনফরমেশন ওখানে দেওয়ার জন্য উই ইউজ অ্যাট্রিবিউটস। যেমন এর ক্ষেত্রে href, তারপরে ইমেজের ক্ষেত্রে সোর্স, অল্ট, ইনপুটের ক্ষেত্রে টাইপ, নেম বা আইডি, ক্লাস, এগুলো ব্যবহার করা যায়। মানে এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশনস, এইখানে আমি ওই HTML ট্যাগটার সাথে যুক্ত করতেছি। আচ্ছা, মানে বৈশিষ্ট্য। তারপরে এইখানেও কিছু বর্ণনা দিছে, লাইক HTML attributes, all HTML elements can have attributes। প্রত্যেকটা এলিমেন্টসেরই অ্যাট্রিবিউটস থাকতে পারে, থাকাটা বাঞ্ছনীয় না, বাট থাকতে পারে। আচ্ছা, তারপরে বলতেছে অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস। এটা তো আমরা আগে আলোচনা করলাম যে নতুন নতুন ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন ওটার মধ্যে যুক্ত করার জন্য আমরা হচ্ছে অ্যাট্রিবিউটস ব্যবহার করি। এবার আসি, অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য যে স্টার্ট ট্যাগ আমরা কোনটা বলতেছি, যখন এই ডিপটা শুরু হচ্ছে তখন এটা স্টার্ট হচ্ছে, যখন এটা ডিপটা ক্লোজিং হচ্ছে এটা এন্ড হচ্ছে। তার মানে এটা স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ। তো অ্যাট্রিবিউটস অল দ্য টাইম উইল প্লেস অন স্টার্ট ট্যাগ। ক্লিয়ার? এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে। এবার আসি আরও একটা অপশন, অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম ভ্যালু পেয়ার্স। তার মানে এইখানে একটা নেম থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে। অ্যাট্রিবিউটস কখনোই, হ্যাঁ এইখানে আছে কিছু কিছু অ্যাট্রিবিউটস আছে, লাইক যেমন আমরা যদি ইনপুট করি, ইনপুট মানে কি, একটা ফিল্ড বানাবো ওয়েবসাইটে, কোনো একটা ফর্ম বানাচ্ছি, ওই ফর্মের একটা ফিল্ড বানাবো, সেটার ক্ষেত্রে ইনপুটটা ব্যবহার করা হয়। তো ইনপুটের এইটাকে আমরা রিকোয়ার্ড করলাম, যেটা অবশ্যই পূরণীয় জিনিস। যদি এটা বলি, দেখেন এটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে কিন্তু আমি কোনো মানে ক্লোজিং করি নাই, করছি এইভাবে করি নাই, এটাকে ট্রু করা যায়। দেখেন এই টাইপের যেগুলো আছে এগুলো আমরা সাধারণত ওইটুকু অংশ লিখি না, বাদ দিয়ে দিই, মানে এইটুকু অংশকে বাদ দিয়ে দিই, এটা সরাসরি বসাই দিই। যদিও মানে সঠিক হচ্ছে এইটা, মানে এটা বসাইলে খারাপ না, এটা ভালো, বাট আমাদের এটা বসাইতে হয় না, কারণ হচ্ছে এটা ও ভ্যালিড করছে। আমি এইভাবেও যদি লিখি, শুধুমাত্র রিকোয়ার্ড লিখি, মানে ভ্যালিড, ভুল নাই। আচ্ছা, আমার মনে হয় অ্যাট্রিবিউটস এবং হচ্ছে ইয়ার সম্পর্কে মানে ব্যাপারটা ক্লিয়ার। এটা স্টার্ট ট্যাগে বসে, তারপরে নানান ধরনের অ্যাট্রিবিউটস আছে। তো মোস্ট কমন ইউজড যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো আমি একটু বলতেছি আপনাদের। যেমন ক্লাস অনেক ইউজ হয়, আইডি অনেক ইউজ হয়, তারপরে হচ্ছে নেম অনেক ইউজ হয়, তারপরে হচ্ছে সোর্স অনেক ইউজ হয়, তারপরে হচ্ছে গিয়ে href অনেক ইউজ হয়। আমরা আরও দেখি কয়েকটা, যেমন হচ্ছে উইথ, যদিও CSS লেখা শুরু করলে উইথের আর দরকার নাই, হাইট, তারপর হচ্ছে অল্ট, এটা অনেক ইউজ হয়, কথা বুঝছেন? কিন্তু এটা কোনটা কোন জায়গায়, দেখেন এই অল্ট যদি আমি ডিভের মধ্যে বসাই, দেখেন HTML আমরা কেবল একটু কঠিনের দিকে ঢুকছি, এতদিন যা শিখছি ওগুলো সব সহজ ছিল। তো দেখেন ডিভের মধ্যে যদি অল্ট বসাই, এটা কি এটার অ্যাট্রিবিউটস আসলে না, অলটা শুধুমাত্র ইমেজের জন্য ব্যবহার হয়, মানে অল্টারনেটিভ নেম। এই অল্টের মানে হচ্ছে অল্টারনেটিভ নেম। ধরেন ইমেজটা আপনি লোকেট করছেন ঠিকই, বাট ইমেজটা দেখাচ্ছে না ব্রাউজারে,
তখন ওই ইমেজের বদলে যে নামটা দেখাবে ওখানে, যে এইখানে একটা ইমেজ ছিল, সেটার জন্য আমরা অল ট্যাগটাকে ব্যবহার করি। এবং দেখেন এইখানে আমরা যে টপিকসগুলো ধরছিলাম, এখানে একটা ব্যাপার বলা হয়েছিল, ইউজ অল্ড অ্যাট্রিবিউটস ইন ইমেজেস। দেখছেন এখানে আমরা একটা ইমেজকে সোর্স করছি, মানে এটা কোন সোর্সে আছে ইমেজটা, লিঙ্কটা এখানে বসাইছি, অল ট্যাগটা এইখানে বসাইছি। যদি এই ইমেজটা সামহাও মিসিং হয় বা সার্ভারটাই ধরেন বন্ধ আছে, সেই ক্ষেত্রে আপনার এই নামটা দেখাবে, ডেসক্রিপশন অফ দ্য ইমেজ। তখন কিন্তু ওই ইমেজটা দেখাইতে পারতেছে না। ক্লিয়ার? একটু সাউন্ড দিয়েন সবাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে কিছু কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো হচ্ছে কাজ করতে করতে আসলে আপনার এটা মুখস্থ হবে, কোনোভাবে কাজ করার আগ পর্যন্ত এগুলো আপনার মুখস্থ হবে না। তাহলে দেখেন, প্রথম 10টা ওয়েবসাইট যতদিন বানাবেন বা 5টা ওয়েবসাইট যতদিন বানাবেন, আপনার W3 স্কুলসের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো ওয়ে নাই। ভাই 10টা কেন, 13 বছর হয়ে গেছে এই কচুই কাটতেছি, কিন্তু তারপরেও কপি করি কোড। কথা বুঝছেন? তার মানে এইগুলো আপনার মুখস্থ করার দরকার নাই, কোন সময় কোনটা লাগতেছে জাস্ট ভাই ঢুকেন, ফট করে লিখেন। আর চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটিতে বলবেন ভাই আমার এইটুকু লিখা দে, দেখবেন দাবার দাব লিখে দিছে। বাট আপনি যদি অন্ধের মতো লিখেন, সেটা কিন্তু আবার উচিত হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে এইটার কাজ কি, এটা দিয়ে কী হচ্ছে। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, তখন আপনার জন্য লাইফ ইজি, প্রোগ্রামার হওয়াটা তখন আপনার জন্য ইজি। ব্যাপারটা কি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে? ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আমরা জাস্ট র্যান্ডম কিছু আলোচনা করে যাব। র্যান্ডম বলতে কোনটার কাজ কি হয়, কিভাবে মানে W3 স্কুলস ধরে ধরে আগাবো। চলেন দেখি। ওকে, এইখানে কি কি আছে, যেমন এলিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার, এটা নিয়ে আর কথা বলার তো কোনো দরকারই নেই। এলিমেন্টস কি? এই H1 ইজ অ্যান এলিমেন্টস, P ইজ অ্যান এলিমেন্টস, D ইজ অ্যান এলিমেন্ট, মানে যেই ট্যাগ লিখতেছি ওইটাই এলিমেন্টস বা ডম এলিমেন্টস। ওকে, তারপর হচ্ছে ওই এলিমেন্টসের আলাদা আলাদা ইনফরমেশন, এক্সট্রা কিছু ইনফরমেশন বসানোর জন্য আমরা অ্যাট্রিবিউটস ব্যবহার করি। এগুলো এখন এক একটা এক এক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন একটা লিঙ্ক করতেছি, ওই লিঙ্কের মধ্যে মানে href যদি না বোঝায়, মানে না বসাই, মানে ওই অ্যাট্রিবিউটসটা যদি না বসাই, তাহলে ওই এলিমেন্টসটা কাজই করবে না। মানে ওই লিঙ্কটা তো আপনার ক্লিক করাইতে হবে, তাই না? যেমন আমরা এখানে ক্লিক করাচ্ছি, মানে ওরা ক্লিক করাচ্ছে, আমরা এটাতে ক্লিক করতেছি, একটা নতুন পেজ ওপেন হচ্ছে, ঠিক তো? তো এইটার এগেনস্টে কী আছে? এই যে লিঙ্ক আপনি দেখবেন এখানে একটা শো হয়, আমি যখন মাউস ওভার করি দেখেন এখানে একটা লিঙ্ক শো করতেছে, তাই না? দ্যাট মিনস ইটস মানে ডিরেক্টিং টু এ ডিফারেন্ট পেজ। তো এই যে পেজটা যাওয়ার জন্য যে কোডটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে href, মানে অ্যাট্রিবিউটটা। এর সাথে এ মিনস হচ্ছে লিঙ্ক, এর সাথে href ব্যবহার করা হয়, যেখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়। তো চলেন আমরা এটাকে একটু কপি করি, আমাদের পেজে নিয়ে বসাইলাম, বসানোর পরে আমাদের পেজটা একটু রিলোড দেই, দেওয়ার পরে দেখেন ভিজিট W3 স্কুলস, ঠিক আছে? এখানে ওর লেখা ছিল এরকম, আর এখানে এই যে ক্লাস অমুক তমুক বিভিন্ন কিছু আমরা এখানে লিখছিলাম। এটাকে যদিও আমরা একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করা মানে হচ্ছে এটা দেখা যাবে না, ঠিক আছে? এই কমেন্টের বিষয়েও কিন্তু এখানে বর্ণনা আছে, এই যে দেখেন কই 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 কই, এই যে দেখছেন কমেন্ট কীভাবে করে। HTML কমেন্ট করে হচ্ছে স্মলার দেন, এক্সক্লেমেটরি, হাইফেন হাইফেন, তারপরে হচ্ছে আপনার টেক্সটটা, তারপরে হাইফেন হাইফেন, গ্রেটার দেন। কমেন্ট মানে কমেন্ট করা মানে হচ্ছে এটা আপনার ব্রাউজারে দেখাবে না। আচ্ছা, যাই আমরা, তো এইটুকু আমরা W3 স্কুলস লিখলাম, এখানে আমরা ক্লিক করলে এটা এখানে W3 স্কুলসের ওয়েবসাইটটা ওপেন করলো। আচ্ছা, যদি আমরা এইটা না ব্যবহার করতাম, ধরেন এটা ব্যবহার করি নাই, নীল ঠিকই আসবে কিন্তু এটা লিঙ্ক হয় নাই, নীলও আসে নাই, দেখছেন এটা লিঙ্ক হয় নাই, হয়েছে? ক্লিক করতে পারতেছি না। তো এইটা তখনই আমি ক্লিক করতে পারবো, তার মানে দেখেন এর
মানে এ যে ট্যাগটা এর নিজস্ব কোনো ক্ষমতা নাই আনটিল আনলেস আপনি এটাকে href দিয়ে মানে বুঝায় দেন যে এটা অমুক জায়গায় লিঙ্ক হচ্ছে। আবার দেখেন এইটা টার্গেট, মানে এইটা তো এখন কি হচ্ছে এদিকে খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোতেই এটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আমাকে আবার ব্যাক করতে হচ্ছে। বাট এখানে যদি আমি টার্গেট লিখতাম, ব্ল্যাঙ্ক দিতাম, মানে এটা বলতেছে নতুন একটা উইন্ডোতে এটা ওপেন করো, নতুন একটা ট্যাবে ওপেন করো। আচ্ছা ঠিক আছে, আমরা রিলোড দিলাম, ক্লিক করলাম, দেখেন এটা নতুন ট্যাবে, মানে এটাও আছে, এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই একটু সাউন্ড করেন। ক্লিয়ার। ওকে, তাহলে ব্যাপার আমার মনে হয় আপনারা জিনিসগুলো ধরতে পারতেছেন আমি যেভাবে বুঝাচ্ছি, কি মনে হয়? জি ভাই। ওকে, আমি কিন্তু সব খালি কোডের মধ্যে যাই না, মানে কোড লিখতেছি ব্যাপারটা এরকম না, আমি আপনাদেরকে কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এইবার আমরা যাই, এখানে কোথায় ছিলাম? একটা তো আমরা অ্যাট্রিবিউটস বলতেছিলাম, এখানে href বুঝালাম। এবার আসি ইমেজ। ইমেজও এর মতোই, মানে ইমেজের নিজস্ব কোনো ক্ষমতা নাই আনটিল আনলেস আমি ওইখানে একটা অ্যাট্রিবিউট বসাই, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, SRC মানে সোর্স। আচ্ছা, যদি এই সোর্সটা বসাই এবং একটা ইমেজকে আমি লিঙ্ক করি তখনই আমার ওই ইমেজটা দেখাবে। চলেন আমরা এই জিনিসটাকে কপি করি। কপি করার পর এটা আমরা এখানে নিয়ে বসাই। আচ্ছা, এখন এটাকে তাহলে আমরা একটা পি এর ভিতরে আটকায় ফেলি, নাহলে তো নতুন লাইন তৈরি হবে না। সো আমরা এটাকে দিলাম এখানে। এখানে দেখেন ইমেজের মধ্যে কিন্তু কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে কারণ হচ্ছে আমার এই ইমেজটা আমি লিঙ্ক সঠিকভাবে করাই নাই, বা এই নামের কোনো ইমেজে আমার কাছে নাই। তো এখানে যদি আমরা অল ট্যাগ দিতাম, অল ট্যাগ দিয়ে যে ইমেজ নেম, ধরেন ইমেজ নেম দিলাম, এখানে যাই, দেখেন এখানে ওই ছবির বদলে এখানে আসছে কি ইমেজ নেম। বাট এখানে যদি ছবিটা পাইতো তাহলে কি ওই জিনিসটা দেখাইতো? না, দেখাইতো না। চলেন আমরা একটা ইমেজকে লিঙ্ক করি। কোথা থেকে করব? কথার কথা এটার মধ্যে যাই, এইটা, এই যে ইমেজের লিঙ্কটা আছে এটাকে কপি করলাম, এখানে নিয়ে এটার ভ্যালু হিসেবে বসাই দিলাম। তার মানে ওই যে ওখানে একটু বলতেছিল নেম ভ্যালু পেয়ার, নেম ভ্যালু পেয়ারে একটা অ্যাট্রিবিউটস অ্যাসাইন হয়, তার মানে এখানে নেম থাকবে এবং এখানে তার ভ্যালু থাকবে, ঠিক আছে? মানে এই ইকুয়ালের পরে ডাবল কোড দিয়ে ভ্যালু বসে, আর হচ্ছে এইখানে থাকে ওই অ্যাট্রিবিউটটার নাম। ওকে, তাহলে আমরা এটা রিলোড করি, দেখেন ওই W3C আসছে না ইমেজটা, যে ইমেজটা আমরা এখান থেকে দেখলাম, লিঙ্ক করলাম। আচ্ছা দেখেন এই ক্ষেত্রে কিন্তু ইমেজ নেম এই কথাটা আর এখানে শো করে নাই, করছে? করে নাই। বাট আনফর্চুনেটলি যদি এইখানে নামটাই ডিফারেন্ট থাকতো, ওই লিঙ্কটা তো আর পাইতো না, তখন ইমেজ নেম দেখাইতো। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। তো আমাদের 7 মিনিট আছে, ক্লাস শেষ হলে নতুন লিঙ্ক দিব, সবাই একটু জয়েন করবেন। পরের ক্লাসটা হয়তো বা 10-15 মিনিট করব, এর বেশি না। আপনারা হয়তো বা খেয়াল করছেন আমার চোখের অবস্থা ভালো না, ড্রপ নিচ্ছি, দোয়া করবেন সবাই। আচ্ছা, এরপরে যাই, যেমন ইমেজের উইডথ এবং হাইট দেওয়া যায়, এগুলোও কিন্তু অ্যাট্রিবিউটস। তার মানে এই পুরা যেই লেসনগুলো আছে এই জিনিসগুলোকে আপনাদের মানে ডিপলি একটু পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এটা আসলে এটা দিয়ে কী হয়েছে। তো যদি আপনি এটা পড়েন তখন আপনার নানান কোশ্চেন্স বের হবে। তার চাইতে বড় কথা হচ্ছে যেই কর্মযজ্ঞ আমরা করতেছি আমার পিসিতে, সেম কাজটা যদি দয়া করে এখন আপনারা শুরু করেন আপনার পিসিতে, কোডটা লেখা শুরু করেন। আপনার ভুল হোক, আপনি তো প্রথম দিনে লাভ দিয়ে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক হইতে পারবেন না। সো আপনি আগে শুরুটা করেন, শুরু করলেই দেখবেন যে আপনার অনেকগুলা প্রশ্ন আসতেছে। সর্বপ্রথম প্রশ্নই আসবে যে ভাই এডিটর কেমনে ইনস্টল করব, পারতেছি না ভাই, প্রথম কাজই হবে এটা। তারপরে আসবে যে W3 স্কুলস তো ওপেন করতে পারতেছি না ভাই, কারণ হচ্ছে আপনি বানান ভুল লিখছেন, অথবা আপনি এটা খুঁজে বের করতে পারেন না, এতদিন শুধু দেখছেন, এইবার একটু প্র্যাকটিসে যান, রিকোয়েস্ট সবার কাছে। এর পরের দিন থেকে আপনারা হচ্ছে আমাকে এইখানের HTML টিউটোরিয়ালের এইখানে যতগুলো পার্ট আছে
প্রত্যেকটা সেকশন আপনারা পড়বেন, আমি মাঝখান থেকে যে কাউকে যে কোনোটা ধরতে পারি, পড়া ধরুন আর কি, পড়া ধরুন, বুঝছেন? ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু গভীরভাবে কিছু জিনিস শিখব, মানে একটু গভীর জিনিস, এটা আমরা দ্বিতীয় ধাপে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত আমি নতুন লিঙ্ক দিই। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি।